কথা অনুযায়ী তমা আসার দুদিন পরেই আজ দুদিন হলো গ্রামে এসেছে আয়ান, আহি এবং তাদের মা সায়রা বেগম। বোনের সাথে বিয়ে নিয়ে ফোনে আলাপ করলেও আজ সরাসরি বিয়ের আলাপ করবেন বলে সালেহার বসার ঘরে বসেছেন সায়রা। তমাবাদে সবার উপস্থিতি বসার ঘরে। শুধু আয়ানের থেকে নিজেকে আড়ালে রাখবে বলে পর্দার আড়ালে একটুখানি পর্দা ফাঁক করে দাঁড়িয়ে আছে তিহা। সালিহা, তোকে তো সবই বললাম। যদিও তোর আমার ইচ্ছা একই ছিল, কিন্তু আয়ানের ইচ্ছা ভিন্ন। আয়ান তো আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না, এটা সাফ সাফ বলে দিয়েছে। এখন বল আমি কি করব? বোনের কথা শুনে সালেহা মৃদু হেসে বলেন, আফা, তোমার যা ভালো মনে হয় সেইটাই করো। এক মাইয়ার লগে বিয়া না হইলে আমার অন্য মাইয়ার লগে তো বিয়া হইতাছে। সালেহা বেগমের কথায় স্বস্তির দম ফেলে সায়রা বলেন, আমাদের কি তো আমার মতামত জানা উচিত নয়? ঠিক আছে, তবে জেনে নাও। আমাকে রেখে এখানে কি নিয়ে কথা হচ্ছে শুনি? বসার ঘরে সবাইকে কথা বলতে দেখে কোথা থেকে এসে হুট করে কথাটা বলে ওঠে তমা। তমাকে দেখে মৃদু হেসে সায়রা বলেন, এদিকে আয় তো, এসে একটু আমার পাশে বস। সায়রা বেগমের ডাকে তার পাশে গিয়ে বসে তমা। তমা পাশে বসতেই সায়রা তমার এক হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে বলেন, বিয়ে নিয়ে কথা হচ্ছে। বাহ, কিন্তু কার? তোর আর আয়ানের। কথাটা শুনেই এক ঝটকায় হাত ছাড়িয়ে বসা থেকে উঠে দাঁড়ায় তমা। তমার এমন কাণ্ডে হতবম্ব হয়ে যায় সবাই। তমা আশ্চর্য হয়ে বলে, কি সব বলছো তোমরা? পাগল হয়ে গেছো নাকি? আশ্চর্য, তোমরা আমার বিয়ে নিয়ে কথা বলছো অথচ একবারও আমার মতামত নেওয়ার প্রয়োজন মনে করোনি। এসব তুই কি কইতাছিস মা? আয়ান বাবাজি তোরে ভালোবাসে। তো আমি তো বাসি না, আর আমি এ বিয়ে করতে পারবো না। এমনটা করিস না মা, বিয়াটা কইরা নে। আয়ান বাবাজি তোরে সুখে রাখবো। প্রয়োজন নেই সুখে থাকার। আমি একবার যখন বলেছি বিয়ে করব না তো করবই না, এটাই আমার শেষ ডিসিশন। তমার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়িয়ে হ্যান চল শক্ত করে বলে, তোকে বিয়ে করতেই হবে তমা, এটাই আমার শেষ কথা। আজ থেকে দুদিন পর তোর আর আমার বিয়ে হবে। বউ হওয়ার জন্য তৈরি থাকিস। আয়ানের কথা শুনে দীর্ঘ দম ফেলে তমা। অতপর দুহাত ভাঁজ করে আয়ানের সামনে দাঁড়িয়ে বলে, ঠিক আছে, আমি রাজি আয়ান ভাই। আজ থেকে দুদিন পর তৈরি থাকবো তোমার বউ হবার জন্য। তমা আপু সব জেনে এভাবে বিয়েতে রাজি হয়ে গেল। একটা বারও আমার কথা ভাবলো না। আপু আমার সাথে এমনটা করতে পারলো? আড়াল থেকে সব কথা শুনে আপন মনে কথাগুলো বলে রাগ, অভিমান আর কষ্টে চোখ মুছতে মুছতে নিজের রুমে ছুট লাগায় তিহা। অন্যদিকে তমার কথা শুনে আয়ান চমকে উঠে বলে, বাহ, এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবি ভাবিনি। কি আর করব, তোমার আর পরিবারের সবার কথা কি ফেলতে পারি? এতে বড়দের অসম্মান হয়ে যাবে না? কথাটা বলে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায় তমা। সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বললেও শুধু আহাম্মকের মতো ঠায় দাঁড়িয়ে থাকে আয়ান। রুমে এসে তিহাকে কান্না করে চোখ মুখ ফুলিয়ে রেখেছে দেখে বিরক্ত হয়ে তমা বলে, এভাবে কান্না করছিস কেন? বন্ধ করতো। বোনের উপর এক আকাশ অভিমান আর কষ্টে কোনো জবাব না দিয়ে আরও জোরে কান্না করতে থাকে তিহা। তিহার এমন কাণ্ডে আরও বেশি বিরক্ত হয়ে তমা বলে, ঠাস করে চর মেরে না দাঁত ফেলে দেবো। তোর কি মনে হয় হ্যাঁ আমি বিয়েতে রাজি হয়েছি বলেই বিয়েটা করে নিব? তমার কথা শুনে এবার মুখ খুলে কান্না জড়িত কণ্ঠে তিহা বলে, তুমি কিভাবে রাজি হয়ে গেলে আপু? তুমি তো সবই জানো। তবু কেন বিয়েতে সম্মতি দিলে? সম্মতি যখন দিয়েছো, বিয়ে তো তোমাকে করতেই হবে। হ্যাঁ, তা তো হবে, আর সেটা সময় আসলেই দেখতে পাবি। এবার কান্না বন্ধ করে চোখ মুছে নে। এত বড় দামড়া মেয়ে কেমন ফ্যাচ ফ্যাচ করে কান্না করছে। যা, মুখে পানির ছিটা দিয়ে ফ্রেশ হয়। কথা আছে, আমি এখানেই বসে আছি। তমার কথায় বাধ্য মেয়ের মতো ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢোকে তিহা। অন্যদিকে স্বস্তির দম ফেলে তমা। অতপর ডায়াল করে সুনায়নার নাম্বারে। পরদিন সকালে ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে সবাই। নাস্তা করতে করতেই হঠাৎ মাহবুবা বলে ওঠেন, আমরা আগামীকাল গ্রামে যাচ্ছি। নাস্তা করতে করতেই সাইমান খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়, সাইমান, আমার মনে হয় না তোমা আমাদের গ্রামে কোনো আত্মীয় আছে। নেই, তবে এখন হবে। মানে? সবকিছু আগে থেকেই জানা বিদায় শিকদার মাহতাব স্বাভাবিকভাবে তার নাস্তা চালিয়ে যাচ্ছেন। শুধু ফ্যালফ্যাল চোখে মাহবুবার কথা শুনে তার দিকে চেয়ে আছে শাহরিয়ান, সাইমান আর সুনায়না। মাহবুবা নাস্তা শেষ করে এক গ্লাস পানি খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে বলেন, তোমাদের বাড়ি যাব তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে, তোমাকে এবারের বউ করতে। এসব কি বলছো মা? কেন শোনায় না? আমার কথা
বুঝতে কি তোমার কোনো সমস্যা হয়? না মা, তাহলে তোমার অলরেডি বিয়ে ঠিক। আগামীকাল নাকি তোমার বিয়ে করছে। তুমি কিভাবে জানলে? তোমায় তো কাল আমায় কল করেছিল, বলেছে যারাকে আর পড়াতে আসবে না তার নাকি বিয়ে ঠিক হয়েছে। মাহবুবা চমকে বলেন, তুমি কি বলছো এসব? আমি ঠিকই বলছি মা, বিশ্বাস না হলে তুমি নিজেই তোমাকে কল দিয়ে তার সাথে কথা বলে দেখো। কোনো কিছু না বলেই মাহবুবা থ হয়ে আপন মনে বলেন, যদি সত্যিই তাই হয় তবে আমার শাহরিয়ানের কি হবে? অন্যদিকে সব শুনে স্তব্ধ শাহরিয়ান ভাবে, তোমার বিয়ে? তোমার বিয়ে করছে? না, এটা হতে পারে না, কখনোই না। তোমা এমনটা করতে পারে না। আমার তোমার সাথে দেখা করতে হবে। আমাকে তোমাদের গ্রামে যেতে হবে, কথা বলতে হবে তোমার সাথে। কথাগুলো ভেবে আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে নাস্তা রেখে বসা থেকে উঠে দাঁড়ায়, অতঃপর ছুট লাগায় সদর দরজার দিকে। নিয়ম অনুযায়ী 2 দিন পর বিয়ের সব আয়োজন করা হয় মাস্টার হাসানের বাড়ি। তমার বিয়ের কথা শুনে শহর থেকে গ্রামে ছুটে এসেছিল শাহরিয়ান, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অজস্র অশ্রু বিসর্জন দিয়ে প্রিয় মানুষের বিয়ের শেষ অবধি আড়ালে থাকতে হয়েছিল তাকে। ঠিকঠাকভাবে বিয়ের সম্পূর্ণ কাজ শেষ হয়, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে সবাই। বিয়ে শেষে পাড়া প্রতিবেশী নিকটাত্মীয় সবাই যে যার বাড়িতে চলে যান। সবাই চলে যেতে যেতেই পরক্ষণেই বাড়িতে নতুন তাণ্ডব শুরু হয়। লম্বা ঘোমটা টেনে বধূ সাজে বিছানার উপর বসে থাকা নতুন বধূর দিকে এগিয়ে আসতে আসতে চাচ্ছিল্যের হাসি এসে আয়ান বলে, অবশেষে তুই আমারই হলি তমা। তোর এত দেমাগ জেদ কোনো কিছুই তোকে আমার থেকে আলাদা করতে পারেনি। দেখ, তোকে ঠিকই আমার বউ করে আমার করে নিলাম। কোনো প্রতিউত্তর না পেয়ে আয়ান আবার বলে, কি রে, মুখ বন্ধ হয়ে গেল কেন? কথা বলছিস না যে? তোর এত দেমাগ আর জেদ সব কই গেল? কথাগুলো বলেই হু হু করে হেসে ওঠে আয়ান। আমার দিমাগ জেদ সবই ঠিকঠাক আছে আয়ন ভাই। এই তমাকে পাওয়া এত সহজ না। যে তোমার হৃদয়ের কোনো কোণেই তোমার নাম নেই, সেই তোমার জীবনে কিভাবে ঠাঁই হবে তোমার? কথাগুলো বলতে বলতে পেছন থেকে সামনে এসে আয়নের ঠিক মুখোমুখি দাঁড়িয়ে তাচ্ছিল্য করে হেসে ওঠে তমা। নিজের সামনে তমাকে দাঁড়িয়ে থাকতে দেখে হতবম্ব হয়ে দাঁড়িয়ে যায় আয়ান। তমা যদি তার সামনে দাঁড়িয়ে থাকে তবে বিছানায় বধূ সেজে বসে থাকা মেয়েটি কে? হতবম্ব হয়েই প্রশ্ন করে, তুই এখানে? তাহলে বিছানায় যে বসে আছে ওটা কে? তিহা। সাথে সাথে চোয়াল শক্ত করে আয়ন চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। আয়নের চিৎকারে সবাই ছুটে আসে তার রুমে। একই রুমে বধূ সাজে দুজনকে দেখে ভড়কে যায় সবাই। সায়রা ভড়কে গিয়েই বলেন, তমা তুই এখানে? তাহলে বিছানায় যে বসে আছে ওটা কে? তিহা। তিহা এখানে কেন? ও মা, বউ তার স্বামীর কাছে থাকবে না তো কোথায় থাকবে? বউ স্বামী কিসব বলছিস তুই? ঠিকই বলছি, আয়ন ভাইয়ার বিয়ে তিহার সাথেই হয়েছে। মানে? মানে খুব সোজা, তিহা এখন আয়ন ভাইয়ার বউ। তমার কথা শুনে আয়ান চিৎকার করে চেঁচিয়ে বলে ওঠে, মা, এই মেয়েটা আমায় ঠকিয়েছে। নিজে বিয়ের কথা বলে তিহার সাথে আমার বিয়ে দিয়েছে। আমি এ বিয়ে মানি না। সব শেষ এখনই, এই মুহূর্তে। আয়নের মুখে কথাটা শুনে ছলো ছলো নয়নে তার দিকে মুখ তুলে তাকায় তিহা। কি নিষ্ঠুর এই মানুষ! মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে? তুমি বললেই তো সব শেষ হয়ে যাবে না আয়ান ভাই। সবাইকে সাক্ষী রেখে তুমি কবুল বলেই তিহাকে তুমি নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছো। তুমি অস্বীকার করলেই তো সব মিথ্যে হয়ে যাবে না? হবে হবে, কারণ তোমরা দুই বোনই আমাকে ঠকিয়েছ। একদম ভুল, তোমাকে ঠকাইনি আয়ন ভাইয়া, বরং তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদই তোমায় উপহার স্বরূপ পাইয়ে দিয়েছি। লজ্জা করে না তোর এসব বলতে? না, করছে না, কারণ আমি ভুল কিছু করিনি। কারণ তিহা তোমাকে অনেক ভালোবাসে। আমার মনে হয় না তিহার চেয়ে তোমায় আর কেউ বেশি ভালোবাসতে পারে। যে ভালোবাসে তাকে ভালোবাসো, যে ভালোবাসে না তাকে নয়। আর আমি তো তোমাকে ভালোই বাসি না। আমার মন প্রাণ জুড়ে অন্য কারো বসবাস, যেখানে তোমার কোনো স্থান নেই। তাই বলছি, সব ভুলে নতুন করে তিহার সাথে জীবন শুরু করো। ভালোবাসায় ভরপুর থাকবে, আর পারলে আমায় ক্ষমা করো। আয়নের উদ্দেশ্যে কথাগুলো বলে ছোট্ট একটা দম ফেলে তমা। অতঃপর মায়ের কাছে গিয়ে মায়ের দুহাত মুষ্টিবদ্ধ করে নিয়ে বলে, আমায় অনুমতি দাও মা, আমার প্রিয় মানুষটাকে ফিরিয়ে নিতে।
ও চলে যাচ্ছে মা, এক সমুদ্র কষ্ট নিয়ে আমার থেকে দূরে সরে যাচ্ছে মা। আমাকে তাকে ফিরাতে দাও মা। সালেহা চোখ বন্ধ করে দীর্ঘ দম ফেলে বলেন। তবে তাই কর। মায়ের সম্মতি পেয়ে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে চোখের জল মুছে বধূ সাজিয়ে শাহরিয়ানকে ফিরাতে ছুট লাগায় তমা। অন্যদিকে সবাই আয়ানকে বুঝিয়ে সুঝিয়ে ভাগ্য মেনে নিতে বলে যে যার রুমে চলে যান। নিজের ভাগ্যকে দোষারোপ করে মুখ ফুলিয়ে বিছানায় একপাশে গিয়ে বসে আয়ানকে বসতে দেখে তিহার মাথায় দুষ্টু বুদ্ধি আসতেই তিহা হাই তুলতে তুলতে বলে, মিস্টার আয়ান, শেষমেশ তবে তুমি এই তিহারি হলে। আমার একটু যন্ত্রণাতেই তো তুমি হাঁপিয়ে যেতে। এখন এই তিহার যন্ত্রণা সারা জীবন সহ্য করতে হবে। তিহার কথা শুনে আয়ান কিরমিরিয়ে বলে, ঠাস করে চড় মেরে দাঁত ফেলে দেবো বিয়াদব একটা। সারা জীবন যন্ত্রণা দেবী বলেই তো আমার গলায় ঝুলেছিস। আর কোনো কিছু না বলে আয়ানের কথা শুনে খিলখিল করে হেসে ওঠে তিহা। তমার বিয়ের শেষ অবধি গ্রামে ছিল শাহরিয়ান। যদিও শহরে চলে যেতে চেয়েছিল, কিন্তু তমাকে শেষবার দেখার জন্য অবাধ্য মনের খচখচানিতে বিয়ের শেষ অবধি থাকতে হয়েছে তাকে। আড়াল থেকে যতটুকু পেরেছে নিজের প্রেয়সীকে দেখে মনের স্বাদ মিটিয়েছে। বিয়ে শেষ হতেই ভাবলেশীনভাবে হাঁটা ধরে শাহরিয়ান। দিন শেষে সন্ধ্যার প্রহর নামতেই আকাশে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। মনে হচ্ছে এখনই প্রচণ্ড ঝড়ের তাণ্ডব শুরু হবে। ভাবলেশহীন শাহরিয়ান একবার মুখ তুলে আকাশের দিকে তাকায়, পুরো আকাশ কালো মেঘে ঢেকে আছে। শাহরিয়ান তাচ্ছিল্য করে হেসে বলে, আমার মতো করে তোর বুকেও ঝড় বইছে বুঝি? কথাটা বলেই উচ্চ শব্দে হেসে ওঠে শাহরিয়ান। তারপর প্রচণ্ড কান্নায় জর্জরিত হয়ে চিৎকার করে বলে, কি দোষ করেছিলাম আমি? কেন তুমি আমার হলে না মেঘবতী? কেন কেন? তোমাকে ছাড়া কিভাবে থাকবো আমি? কিভাবে? সাথে সাথে আকাশের বুক চিরে নেমে আসে বৃষ্টি। বৃষ্টির পানির সাথে একাকার হতে থাকে শাহরিয়ানের চোখের জল। কে বলেছে আমাকে ছাড়া থাকতে হবে? এই যে আমি, তোমার মেঘবর্ণ কন্যা, তোমারই কাছে ছুটে এসেছে, তোমার মেঘবতী। পেছন থেকে শাহরিয়ানের কাঁধে হাত রেখে তমা কথাগুলো বলতেই চমকে ওঠে শাহরিয়ান। পেছনে ফিরে বৃষ্টিতে ভেজা বধূ সাজে দাঁড়িয়ে থাকা তমাকে দেখে থ হয়ে যায় সে। থ থেকেই বলে, তুমি আমি। তুমি না বিয়ে করেছো? তোমাকে রেখে কিভাবে করি? কথাটা বলে শাহরিয়ানের বাহু ধরে তাকে মাটি থেকে উঠিয়ে নেয় তমা। পুনরায় বলে, কোনো এক বসন্তে তোমার হৃদয়ে নিয়ে আসা প্রেমের ছোঁয়া এই মেঘবর্ণ কন্যার বৃষ্টিবিলাসের সঙ্গী হবে। তমার কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায় শাহরিয়ান। বাকরুদ্ধ শাহরিয়ানকে দেখে তমা তার হাত শাহরিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলে, কি হলো, হবে না এই মেঘ কন্যার বৃষ্টিবিলাসের সঙ্গী? বাকরুদ্ধ শাহরিয়ান আবেগে উৎফুল্ল হয়ে কিছু বলতে না পেরে শুধু তমার হাতে হাত রেখে মাথা ঝাঁকিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, তবে চলো, হোক আজ বৃষ্টিবিলাস, বৃষ্টির প্রতিটা ফোঁটা সাক্ষী হয়ে থাকুক এই মেঘ কন্যা শুধু তোমার।